ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। গত মার্চের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%, অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় 1/4 ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 3 মাসের ব্যবধানে বা ডিসেম্বরের তুলনায় মার্চে খেলাপি ঋণ বেড়েছে 1.25 কোটি টাকা, আর এক বছরের হিসাবে বেড়েছে 2,38,039 কোটি টাকা। এসব নিয়ে আমাদের আজকের টালি খাতার আলোচনার বিষয় খেলাপি ঋণ কমানোর উপায় কি। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মাহমুদ হোসেন এফসিএ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই শফিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমি শুরুতে যেমনটি বলছিলাম যে 1/4 আসলে খেলাপি হয়ে গেছে। তো এই যে বিতরণ করা ঋণের এত 1/2 খেলাপি হয়ে গেছে, আসলে এই যে আপনার দীর্ঘদিনের ব্যাংকিং খাতের অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করতে পারে, এর প্রভাব আসলে কতটা পড়বে? দেখুন, খেলাপি ঋণ 4,20,335 কোটি টাকা হয়েছে। আমি এতে আশ্চর্য হইনি, কারণ আমাদেরকে বিগত সরকারের আমলে গত 15-16 বছর যাবত যে আমাদেরকে খেলাপি ঋণের পরিমাণ যেটা দেখানো হয়েছিল, সেখানে অনেক কিছু আপনার কার্পেটের নিচে ছিল। সেগুলো যখন আস্তে আস্তে বেরিয়ে আসছে, এখন এটা কিন্তু খেলাপি ঋণের পরিমাণও বাড়ছে। আপনি নিজেই আপনার বক্তব্যের শুরুতে বলেছিলেন যে এক বছরের ব্যবধানে প্রায় 2 লাখ কোটি টাকার বেশি খেলাপি হয়ে গেছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বাংলাদেশ। এটা তো বাংলাদেশ ব্যাংকের মার্চ কোয়ার্টারের এন্ডে যে হিসাবটা, সেই হিসাব অনুযায়ী রাইট। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাকে আমি আরেকটা তথ্য দেই। এই বিগত সরকার যে পতিত সরকারের যখন শুরু হয় 2009 সালের জানুয়ারিতেও তারা যাত্রা শুরু করে, তাদের ক্ষমতা তারা হাতে নেয়, এবং 2008-এর ডিসেম্বরে নির্বাচনের পর 2008 বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। আপনি জাস্ট খেয়াল করবেন যে 2008 সালে যেখানে 22,481 কোটি টাকা সর্বমোট খেলাপি ঋণের পরিমাণ ছিল, সেখানে গত 15 থেকে 16 বছরের ব্যবধানে আর এই 17 বছরের ব্যবধানে এসে প্রায় 4 লাখ কোটি টাকা। এবং আপনি আপনার বক্তব্য অনুযায়ী বিতরণকৃত ঋণের পরিমাণ আমাদের প্রায় 17,41,000 কোটি টাকার উপরে, বা 17,42,000 কোটি টাকা আমি ধরে নিলাম। এর মধ্যে প্রায় 1/4 ঋণই খেলাপি হয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে যে পরবর্তী চলতি প্রান্তিক জুনের শেষে বা এই বছরের শেষে খেলাপি ঋণের পরিমাণ এসে এটা এখন যে আছে 4,20,000 কোটি টাকা, এটা এটা নিয়ার টু ডাবল হয়ে যাবে। এটা প্রায় ডাবল হয়ে যাবে, কারণ আমরা গত 15-16 বছরে যে সুযোগ সুবিধাগুলো ঋণ গ্রহীতাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ করে বড় বড় ঋণ গ্রহীতা, তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়া খেলাপি যারা আছেন তাদের বিরুদ্ধে কি আমরা কোনো ব্যবস্থা নিতে পেরেছি? খেলাপি ঋণ গ্রহীতাদের মধ্যে যে 2-4 জন আমাদের এখন সরকারের মেহমান হিসেবে কারাগারে আছেন, আমি নাম সরাসরি উচ্চারণ করে দিই। বেক্সিমকো গ্রুপের প্রধান সালমান এফ রহমান এখন কারাগারে আছেন, কিন্তু কোন মামলায়? উনি কি কোনো ফিনান্সিয়াল ক্রাইমের জন্য কারাবন্দী? উনি কি হত্যা চেষ্টা মামলা নাকি ফালতু একটা মামলায় বা একাধিক হত্যা চেষ্টা মামলায় ওনাকে বিভিন্ন মামলায় আটক দেখানো হয়েছে, কিন্তু উনি যে ফাইন্যান্সিয়াল ক্রাইম গুলো করেছেন, এই মামলায় কি কাউকে ওনার বিরুদ্ধে কোনো চার্জশিট দেওয়া হয়েছে? হয়নি। এবং ঠিক ওনার মতো আরো যারা যারা এই কাজগুলো করেছে খেলাপি ঋণ গ্রহীতা এসালমের বিরুদ্ধে, এসালমের যে আমার সঙ্গে যে আজকে যে সহ আলোচক আছেন, সেই সহ আলোচক আমি যতটুকু শুনতে পারলাম গ্লোবাল ইসলামী ব্যাংকের উনি পরিচালনা পরিষদের সদস্য। উনি যদি গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য থাকেন, তার মানে বর্তমান সরকারের আমলে যে পরিচালনা পরিষদ পুনর্গঠিত করা হয়েছে, সেই পর্ষদের উনি স্বতন্ত্র সদস্য। এই গ্লোবাল ইসলামী ব্যাংকটা কার মালিকানাধীন ছিল, কার নিয়ন্ত্রণাধীন ছিল? আমি যে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলাম, সেই ব্যাংকটা কার নিয়ন্ত্রণাধীন ছিল গত 7-8 বছর যাবত? 2017 সালে সোশ্যাল ইসলামী ব্যাংক
অক্টোবর মাসে এসালন দখল করে নেওয়ার পরে থেকে এই ব্যাংকটার খেলাপি ঋণের পরিমাণ এখন 10%-এর উপরে উঠে গেছে। এটা প্রায় 13-14%-এর মতো আছে এখন। অথচ আমরা যখন এই ব্যাংকে কাজ করতাম তখন মানে ম্যাক্সিমাম 4%-এর উপরে কোনো সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল না। অর্থাৎ বিগত কিন্তু সরকারের আসলে পরিবারতন্ত্র, স্বেচ্ছাচারী মনোভাব, যার কারণে ফলাফল যা হওয়া সেটা এখন আমরা দেখতেই পাচ্ছি। আসলে আমরা আপনার কাছে আবারও বিশ্লেষণ নিয়ে ফিরবো। মাহমুদ হোসেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, শুনলেন এতক্ষণ সহ-আলোচক শফিকুর রহমান যে বিষয়টি অবতারণা করেছেন, উনি বেশ কিছু পর্যবেক্ষণ ওনারা তুলে ধরেছেন ওনার দীর্ঘদিনের ব্যাংকিং খাতার আলোকে। আমরা সরাসরি উত্তরে চলে যাই। আসলে এই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি, সমাধানটা কোন জায়গায় আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, উত্তরণের উপায় তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন ফিরিয়ে আনা, এবং বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কথা যদি আমরা বলি, যাদেরকে আপনার পূর্ববর্তী রিজিমে আমরা বলতাম যে নখ দাঁত খর্বহীন সিংহ, যারা অনেকটা পলিটিক্যাল লুটিং স্পন্সর করেছে বা প্যাট্রোনাইজ করেছে, এবং একটা আনহোলি নেক্সাসের পার্ট হয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরে বা আপনার ঋণ খেলাপি যে এত পরিমাণ হয়েছে, এর কারণ হিসাবে বা এর সহযোগী হিসাবে তারা কিন্তু ওয়ার্ক করেছে। সেই বাংলাদেশ ব্যাংক এখন যে ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য আপনার আন্তরিকতা এবং কার্যকরী ভূমিকা পালন করছে, এটারই বাস্তবায়ন হচ্ছে একমাত্র পথ। এবং আরেকটা পথ যেটা হবে, যে আমরা আশা করব, বর্তমান সরকার তো অবশ্যই করে না, যে কোনো পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন কোনোভাবেই করছেন না। পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারাও পলিটিক্যাল প্যাট্রোনাইজ করবে না, এবং তাদের রাজনৈতিক বিশ্বাসে যারা বিশ্বাসী বা সহযোগী, যাদেরকে আমরা অলিগার্ড বলি, তাদেরকে পলিসি রিল্যাক্সেশন দিয়ে, আপনার নীতি সহায়তা দিয়ে এরকম একটা খারাপ অবস্থা তৈরি করবেন না, বা এটা করবেন না। কারণ আমরা যদি কারণগুলো দেখি, যে কারণে হয়েছে এই রকম একটা অবস্থা, আপনি তো বললেন 25%, এটা অনেকে আশঙ্কা করছে যে এই যে দেখেন, আমাদের এখানে প্রবলেম হচ্ছে কি, আমাদের তো রুল বেসড খেলাপি নির্ধারণ করা হয় যে কত আপনার কতটা ইনস্টলমেন্ট বা কতদিন একটা লোন আপনার আউটস্ট্যান্ডিং আছে। ইন্টারন্যাশনালি কিন্তু কোয়ালিটিটা নির্ধারণ করা হয় যে এটার রিয়েলাইজেবিলিটি বা এটা আদায়যোগ্য কিনা। সেই কোয়ালিটি কনসেপ্টে যদি দেখা হয়, তাহলে কিন্তু এটা 25%-এ থামবে না, এবং কেউ কেউ আশঙ্কা করেন এটা কিন্তু 40%-এর মতো চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ যারা এখন পর্যন্ত দিচ্ছেন না, তারা যেমন 6 মাস আপনার না দিলেও আপনার পরে দিবে না, আবার যদি মনে করেন তারা 9 মাস পরেও কিন্তু তারা দিতে পারবে না। তো এরকম একটা অবস্থায় হয়তো আপনার সাব স্ট্যান্ডার্ড থেকে বা ডার্টফুল থেকে ব্যাড অ্যান্ড লস কিন্তু হয়ে যাবে, তাই না? তো এখন এরকম একটা অবস্থায় আপনার যেটা হয়েছে, যে আমাদের করোনা একটা ইম্প্যাক্ট ছিল, বা ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধের একটা ইম্প্যাক্ট ছিল, বাট এই যে বিজনেসম্যানদের একটা আনডিউ ফ্যাসিলিটি দেওয়ার জন্য পলিসি রিল্যাক্সেশন করা হয়েছে, ইভেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য ওভারনাইট বাংলাদেশ ব্যাংকের বাইরে বসে, ইভেন আপনার মনে করেন হচ্ছে 5 তারকা হোটেলে বসেও কিন্তু পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু বন্ধ হতে হবে, এবং এই স্টেট প্যাট্রোনাইজ লুটিং ফাইন্যান্সিয়াল সেক্টরে সেটা বন্ধ হতে হবে। তাহলেই এখান থেকে উত্তরণের উপায় থাকবে। কারণ দেখেন, এই যে 25%-ই বলি আর 40%-ই বলি, এটা যদি খেলাপি ঋণ থাকে, তাহলে একটা ব্যাংক যে পরিমাণ স্প্রেড রাখে আপনার ওই যে ডিপোজিট রেটের উপর এন্ড আপনার হচ্ছে লেন্ডিং রেটের উপর, সেখানে কিন্তু আপনার মনে করেন এই 25% বা 40% নন পারফর্মিং লোনেরটা, ইভেন যদি রিয়ালাইজেবিলিটি কনসিডার নাও করি, সেই কস্টটা কিন্তু এখানে মার্ক আপ করতে হয়। এবং সেক্ষেত্রে যে লেন্ডিং রেট আছে, সেটা দ্বারা কোনোভাবেই বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিকে বা ডেভেলপিং ইকোনমিকে কিন্তু সাপোর্ট করা যায় না। এবং বিদেশে আমাদের ব্যবসা বাণিজ্যের কিন্তু সুযোগ প্রচন্ড পরিমাণ আপনার হচ্ছে সংকুচিত হচ্ছে, এবং এই ব্যাংকগুলোর এলসি কিন্তু প্রায় 16-17টা ব্যাংক, যাদের ক্যাপিটাল এডিকুইটি রেশিও এফেক্টেড হবে, তাদের কিন্তু এলসি অ্যাকসেপ্টেড হবে না। কাজে আমাদের ইন্টারন্যাশনাল
বাণিজ্যটাও কিন্তু খুবই নেতিবাচক ভাবে এফেক্টেড হবে বলে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি, ইসলামী ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে। আলোচনার বিষয় খেলাপি ঋণ কমানোর উপায় কি। আমরা ফিরছি আলোচনায়। বিরতির পর আমরা শফিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এবার যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে, বিগত সময়গুলোতে আমরা যেমনটা দেখেছি, গুটি কয়েক ব্যক্তির ঋণ খেলাপির জন্য কিন্তু এখন সেই দায়টা বয়ে বেড়াতে হচ্ছে। যারা অন্যান্য নিয়মিত গ্রাহক আছে, যারা অন্যান্য নিয়মিত ব্যবসায়ী আছে, যারা নিয়মিত ঋণ পরিশোধ করেছে এবং পরবর্তীতে তারা ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার আছে তাদের, কিন্তু তারা এখন ঋণ পাচ্ছে না। অর্থাৎ ফলশ্রুতিতে হয়েছে কি, অনেককে ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলতে হচ্ছে। আসলে এই যে সংকটটা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আসলে সমাধানের ক্ষেত্রটা কোন জায়গায় আছে বলে মনে করছেন আপনি? দেখুন, এখানে আমরা একটা একটা জিনিস ছিল, যারা নিয়মিত ঋণ পরিশোধ করতো তাদেরকে একটা প্রণোদনা দেওয়া হতো। ওই সময় আমরা যখন কাজ করতাম তখন একটা প্রণোদনা ছিল যে তাদের সুদের হারটা একটা একটা মানে স্বাভাবিক সুদের হারের চেয়ে তাদেরকে কিছুটা কম সুদ দিতে হতো, যারা নিয়মিত কিস্তি পরিশোধ করে তার হিসাবগুলো নিয়মিত রাখতো। এবং এই কারণে এইভাবে কিন্তু আমরা মানে যারা নিয়মিত ঋণ গ্রহীতা ছিলেন তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা আমরা জুগিয়ে এসেছি, এবং তাদেরকে ঋণের, আপনি বললেন যে অগ্রাধিকার তাদের প্রাপ্যতা, কিন্তু তাদেরকে অগ্রাধিকারও দেওয়া হতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। কারণ একটা ব্যাংকের যদি মানে ব্যাংকিং খাতের যদি 1/4 বিতরণের যদি 1/4 আপনার খেলাপি হয়ে যায়, অনাদায়ী হয়ে যায়, তাহলে আর থাকলোটা কি? এতে করে ব্যাংকগুলা কিন্তু একটা মানে লোকসানের মুখোমুখি হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে 24 সালে অনেকগুলা ব্যাংক, 24 ক্যালেন্ডার ইয়ারে অনেকগুলা ব্যাংক তার শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দিতে পারে নাই। কারণ বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ দিতে তাদেরকে অনুমোদন দেয় নাই, বিকজ তারা প্রফিট করেছিল, লাভ করেছিল, সবই করেছিল, কিন্তু খেলাপি ঋণের কারণে তাকে প্রভিশন মেনটেন করতে হয়েছে। খেলাপি ঋণের কারণে, বর্ধিত হারের কারণে তার ক্যাপিটাল এডিকুইসি বেড়ে গেছে, তাকে ক্যাপিটাল মেনটেন করতে হচ্ছে বিভিন্ন কারণে, এবং প্রভিশন ঘাটতিও প্রায় এখন 1,70,000 কোটি টাকার মতো সবগুলো মানে এই ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতির কবলে মানে একটা আশঙ্কার মধ্যে পড়ে গেছে। আমি আপনাকে প্রথম পর্বে বলেছিলাম যে আমাদের এই বছরের শেষে আমার খেলাপি ঋণের পরিমাণ আমি মনে করি এর চেয়ে ডাবল হয়ে যাবে। এটা প্রায় অর্ধেক খেলাপি হয়ে যাবে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বা আমাকে প্রথম কথা হলো যে আমাকে অগ্রাধিকার ভিত্তিতে আমাকে ঋণ আদায় করার সুযোগ আদায় করার জন্য পদক্ষেপ নিতে হবে। এবং এই করতে হলে কি করতে হবে, একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে, আমি অধ্যাপক মাইনুল ইসলামের সঙ্গে সম্পূর্ণ একমত, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ব্যাংকের টপ 10 ডিফল্টার, বিগ ডিফল্টারদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করে তাদেরকে যদি কারাদণ্ডে দণ্ডিত, দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত না করা হয়, তাদেরকে যদি জেলের ভাত না খাওয়ানো হয়, তাহলে অন্যরাও এখান থেকে শিক্ষা নেবে না, ঋণ আদায় হবে না। কারণ আমরা বহুভাবে চেষ্টা করে দেখেছি, কারণ এই যে ঋণগুলো খেলাপি হয়েছে, আপনি হিসাব করে দেখবেন যে ঋণের বিপরীতে সম্পদের পরিমাণ নেগেটিভ। ঋণ এবং তার অ্যাসেটের, ঋণের এগেনস্টে প্রপার্টি যদি আপনি অনুপাত করেন, এটা নেগেটিভ আসবে। সুতরাং সম্পদ বাজেয়াপ্ত করেও কিন্তু আপনি ঋণ আদায় করতে পারবেন না। সুতরাং তাকে একমাত্র শাস্তির আওতায় আনলে আপনি অর্থাৎ খেয়াল সম্পদ করে দেখবেন বাজেয়াপ্তটাতে কোনো সমাধান নয়, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন, সেটার সাথে আপনি সহমত পোষণ করেছেন। অর্থাৎ আইনের যথাযথ প্রয়োগ, যেটা অতীতে হয়নি, সেটা যদি সঠিকভাবে কার্যকর করা যায়, এক্সিকিউট করা যায়, সেক্ষেত্রে হয়তো কিছুটা সমাধান হলেও হতে পারে। আপনি থাকুন আমাদের সাথে। মাহমুদ হোসেন এফসি, সবশেষ আপনার কাছে যে প্রশ্ন, সম্পদ বাজেয়াপ্তের কথা যেহেতু আসছে, সেই জায়গায় আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই যে ঋণ কেনার জন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন করা হচ্ছে। আসলে শুধু এই কোম্পানি গঠন করে কি মানে খেলাপি ঋণ কমানো সম্ভব বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, শুধুমাত্র কোম্পানি গঠন করে বা এই যে নন পারফর্মিং লোনটা ওই কোম্পানিকে ট্রান্সফার করলে আপনার যে খেলাপি ঋণের উন্নতি হবে সেটা কিন্তু না। এখানে একটা সমন্বিত ব্যবস্থা নিতে হবে, যেটা আমার সহ আলোচকও বললো, যে যারা ডিফল্টার পার্সোনালি তাদেরকে কিন্তু আপনার মনে করেন আইনের আওতায় এবং শাস্তির আওতায় এক্সাম্পলারি পানিশমেন্টের দিতে হবে।
আদারওয়াইজ হবে না। যখন একজন ইন্ডিভিজুয়াল তার দ্বারা গঠিত অন্যায়ের জন্য ভীত সন্ত্রস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য যারা এই পথ অবলম্বন করে রাতারাতি আপনার দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করতে চায়, তারা কিন্তু এখান থেকে নিরুৎসাহিত হবে না। এবং আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, এই আইনি প্রক্রিয়া কিন্তু আরো বেশি কাজ করতে হবে। কারণ দেখেন, আগে যখন আমাদের 6% বা 8% ঋণ খেলাপি ছিল, তখনই কিন্তু কোর্টে হিউজ পরিমাণ মামলার জট ছিল। এখন যেটা আপনার 24% বা সেটা যদি 40% যায়, তাহলে আমাদের এক্সিস্টিং লিগাল সিস্টেম কিন্তু এটা কোনোভাবেই ডিল করতে পারবে না, যদি না এখানে সক্ষমতা বাড়ানো হয়। তো এই আইনি দিকের কারণে কিন্তু অনেক খেলাপি ঋণও খেলাপি হিসাবে ডিক্লেয়ার করা যাচ্ছে না। এক্ষেত্রে আইনের সংস্কার যেটা হচ্ছে সেটা তো হচ্ছে, বাট আমাদের আইনের ব্যবস্থাটা মানে কোর্টের সংখ্যাও কিন্তু বাড়াতে হবে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে একটা সামাজিক আন্দোলন লাগবে, যে ফর এক্সাম্পল যে ডিফল্ট লোন থাকলে এখন যেমন আপনার শুধুমাত্র সে কোনো পাবলিক পজিশনে ইলেকশন করতে পারে না বা ব্যাংকের ডিরেক্টর হতে পারে না, এদের শুধু এতে হবে না, এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এদেরকে আপনার মনে করেন তারা যে অর্থাৎ সামাজিক আন্দোলন গড়ে তুলবে, আইনের প্রয়োগের যথার্থ প্রয়োগ করতে। এবং শফিকুর রহমান এবং আপনার কথা একটি বিষয় স্পষ্ট, যারা খেলাপি ঋণ খেলাপি এতে আছে, বড় বড় খেলাপি ঋণের তালিকায় তারা আছে, তাদেরকে যদি উদাহরণযোগ্য আসলে আইনে প্রয়োগ করা যায়, কয়েকটা এক্সাম্পল তৈরি করা যায়, সেক্ষেত্রে হয়তো সেটা কিছুটা হলেও কাজে আসবে। শফিকুর রহমান এবং মাহমুদ হোসেন এফসি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই তালিকাতে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।